মিররের সামনে গিয়ে পড়ছেন কিনা আমি জানি না, কিন্তু আমি যখন পড়ছি তখন আমি নিজে নিজে এগুলো ফিল করছি এবং দেখছি যে হ্যাঁ আমার মধ্যেও এগুলো, তখন ওগুলোকে আমি আবার কোরবানি দেওয়ার চেষ্টা করছি যে না এটাকে কোরবানি দিতে হবে। তো এইটা একটা রেজাল্ট। আমি বিশ্বাস করি যে মডার্নিজম এই জিনিসটা নয়। মডার্নিজম ডিলস উইথ মানে ফ্যামিলি একেবারে ডিল করে, একটা বান্ডেল অফ পিপল নিয়ে ডিল করে, দীর্ঘদিনের রুলস রেগুলেশন নিয়ে ডিল করে। আমার মনে হয় যে একটা নীতির মধ্যে থাকে, যেটা পোস্টমডার্নিজম ভেঙে দিছে। আর পোস্টমডার্নিজম কী করে? ফ্র্যাগমেন্টেড করে দেয়। এটা তো আপনি তো বললেনই যে যে সব কিছু ইটসেলফ, কিন্তু এইটাকে আমি কেন কেন জানি ই করতে পারি না। এবং তারা কিন্তু ভিক্টিমাইজ হলো, দে আর ভেরি মাচ মানে ফ্রাস্ট্রেটেড, লোনলি এবং ভিকটিম অফ ডিসিশন। আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিন্তু তারা ইনডিসিশনে ভিকটিম থাকে, তাই না? তো এই ইনডিসিশনে ভিকটিমটা থাকে পোস্টমডার্নিজমের। তাহলে আমরা আর কি হাসান যেটা বললা যে আমাদের আসলে এই পোস্ট মডার্নিজম এবং মডার্নিজম যে দুইটা, এটা হলো দুইটা কি ফিলোসফি নাকি ফিলোসফি বলা যায় না? আমাদের আসলে মডার্নিজমই থাকা উচিত, এটি আমরা আর কি বুঝলাম। তো আমার আসলে ওইভাবে ধারণা ছিল না এই বিষয়গুলা, কিন্তু ও যে বিষয়গুলা দেখাইলো, যে বিষয়গুলো নিয়ে বললো, আমি ওই অবজারভেশনটা আমার আছে। তো সেই অবজারভেশন থেকে আমি বলতে পারি যে আসলে হাসান ইজ অ্যাবসলিউটলি রাইট, ও যেটা বলছে। তো আমরা এখন কবিতায় যাব। অনেক আসলে হাসানের কথাগুলো সবগুলো একটু ধারণ করতে পারলে ভালোই, তো ধারণ করতে পারলাম না, আবার হবে। তো আমরা এখন চলে যাব আমাদের বিথির কাছে। বিথির কণ্ঠে আমরা এখন কবিতা শুনবো। কবিতা থেকে খাওয়া দাওয়া যাওয়াটা খুব সোজা, খাওয়া দাওয়া থেকে কবিতা আবার কনসেন্ট্রেশন করা খুবই কঠিন। এখন আমার কনসেন্ট্রেশন হচ্ছে একটু চকলেটটা। আচ্ছা আচ্ছা, এবং আমি তোমার যন্ত্রণা আমি চকলেটটা খেতে পারছি না। এটা কিন্তু 16 কলার এক কলা না, এটার কারণ হচ্ছে মানুষের কাছে খাবার আজ অসহায়। এটা প্রমাণিত। এই যে এই জিনিসটা অনেক ফানি, কিন্তু যখন আমরা 10 জনের সাথে মিশি খাবারের প্রতি আমাদের অ্যাটিটিউডটা কি, এটা কিন্তু অনেক শেখার একটা বিষয়। যেমন আমি যখন প্রাণের হেড অফিসে, তো তখন আমাদের সাথে একজনই করতে, আমরা মেয়েদের তো আলাদা একটা টেবিল থাকে অবভিয়াসলি, 3,500 মানুষের ক্যান্টিন মেয়েদের জন্য যে টেবিলটা ছিল। তো ওইখানে একটা আপু, মানে অনেক সিনিয়র উনি, এমনি অনেক ভালো, খুব আদর করে, কিন্তু কিছু একটা দেখলেই কি আনছিস এটা, না 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 দেখি তো একটু একটু হাত দিয়ে নাড়াচাড়া করে খায় না। এই অ্যাটিটিউডটা খাবারের প্রতি, আমরা তো সব এক টেবিলে বসি, তাই না? টেবিল এটিকেটটা আমি না আনি, কিন্তু খাবারের প্রতি যে মানুষের এই জিনিসটা, আমি কিন্তু অনেক জিনিস খাই না, মানুষ যে নর্মাল জিনিস খায়। এই যে রসগোল্লার কথা বললো, দাদা বললো যে ওইটার জায়গায়, তা আমি মনে মনে বললাম যে ওইটা আমার কাছে কোনো জায়গা নেই, ঠিক আছে? কিন্তু আমার পুরোটা জুড়ে রসগোল্লা, ঠিক আছে। কিন্তু যখন আমার সামনে দাদা রসগোল্লা খাবে, কি খাও তুমি, এই অ্যাটিটিউডটা আমি করতে পারি না। হ্যাঁ, কি করতে পারি আর কি করতে পারি না, মাঝে মাঝে অনেক মানুষ বলে যে ইস কি বিশ্রী খাবার যে কখনো বিশ্রী হয়। হ্যাঁ, এই জিনিসটাই কখনো মানে জানি না, শিখি নাই। হ্যাঁ, কখন হয় খাবার জন্য নষ্ট হয়ে গেছে, ফেলে দেওয়া ছাড়া আমার কোনো গতি নাই, তখন হয়। কিন্তু এই জিনিসটা কেন জানি, আমি ওনার সাথে সত্যি কথা আমি অনেক ঝগড়াও করছি। এটা উনি হলো পোস্ট মডার্নিজম আছে না, আসলে এইভাবে রিলেট করতে হবে কিন্তু আমাদের, তা না হলে কিন্তু লাভ হবে না। আমি কিন্তু দুনিয়ার অনেক জিনিস খাই না, কিন্তু একটা মানুষ জিনিসটা আনলে যার কথা আমি বলতেছে কেন তার নিচে এখন গলায় ঠেকতেছে পানি খাওয়ার সময়। দাদা এখনো যদি আমি তাকে ফোন দিই, আমি ফারজানা আপা আপনি কি আমার কাস্টমার করেন নাকি, একদম খাস বাংলা, তুই আর ভালো হলি না। আমি বলছি হ্যাঁ, ভালো একটা আপেক্ষিক আর কি। হ্যাঁ, না আমি কিন্তু আপনাকে অনেক তবে ভালোবাসি। তার পাপ কমতেছে, তার বিষয়ে যে বলা হচ্ছে তার পাপ কিছু না, কমতেছে। পাপও একটা আপেক্ষিক বিষয়। পাপ, ওনার পাপ আমি আমার পাপের বাটখারা দিয়ে মাপতেছি, এটা তো কবি নজরুল লিখেই গেছে, তাই না? তো তখন তো আমি নিজের পাপটা দেখতেছি না, নিজেকে আমি ওই যে আয়নায় দেখার মতো আমি নিজেকেই মনে করতে যাই, না জানি কি হনু রে, ঠিক আছে? আসলে যে মানে কোথায় কি হনু, ওটা তো একজনই জানে। আচ্ছা, যাক, খুব ভালো মানুষ, বুঝতে পারলাম। মানে এত কথার মূল প্রতিপাদ্য হচ্ছে খাবার খাওয়ার জন্য যোগ্যতা লাগে।
ঠিক আছে, আসলেই লাগে। তোমাদের পুঁতে রাখি আয়ু, মাটির নৈকট্যে আছি, সোদা গন্ধে বিনীত জীবন, গাছের পাতার মতো কেঁপে ওঠে সামান্য বাতাসে। তোমার গভীরে আরো চলে যেতে চাই, পেতে চাই উষ্ণ আলিঙ্গনে। সমস্ত জীবন ব্যাপে আঁকড়ে থাকি শিকড় সংলগ্ন প্রেমে। দুঃখ তাপে মোহমান নই সর্বক্ষণ। হে মাধবী, তোমাতেই পুঁতে রাখি আয়ু। বাহ, ফাইন। Yes. প্রত্যেকটা একটা ছোট্ট কবিতা লিখেছি। যে খাবারের জন্য রুচি লাগে, আর কারো যদি রুচি না থাকে আমার সাথে যোগাযোগ করেন। আমি যখন ধানমন্ডি হোস্টেলে 50 থেকে 60 জন স্টুডেন্ট, প্রচণ্ড পরিমাণে বাজে খাবার রান্না করতো ইদ্রিস ভাই। সেখানে টেবিল ছিল নিচতলায়, মাঝে মাঝে পাতলা ডালের উপরে সিগারেটের খোসা ভাসতো, এবং গিয়ে দেখতাম সেখানে একটা 14 দল ছিল, তখন 14 দল। কোনোভাবে বলেন সিগারেট ফ্লেভার পাতলা ডাল। হ্যাঁ, তো 14 দল মানে হলো বিভিন্ন মানে কম্বিনেশন অফ মানে ভেজিটেবল। তো আমি যখন খেতে যেতাম, আমি মেডিটেশন করে নামলাম যে এই খাবারটাকে সবাইকে খাওয়াইতে হবে এবং এই খাবারটা হবে পৃথিবীর সেরা খাবার। তো আমি যখন টেবিলে যেতাম প্রচণ্ড পরিমাণে 14 দল খেতাম এবং ওই ডাল দিয়ে ভাত খেতাম, সিগারেটের খোসাটা নামিয়ে, এবং সবাইকে বলতাম যে এইটা প্রতিদিন এক একটা জান্নাতের কথা বলতাম, যে আজকে জান্নাতুল মাওয়া, আজকে জান্নাতুল ফেরদৌস, এরকম যে এইটা খাবার। কেউ কেউ খুব রেগে যেত। তো রাখতে রাখতে হঠাৎ দেখতাম যে মানুষের রুচি বাড়তেছে। তো যে ছেলেটা 12টার সময় উঠে ইদ্রিস ভাইকে বলতো যে ইদ্রিস আমার খাবারের ইটা কই, প্যাকেটটা কই, ও ধরে ফেলে দিত, বলতো যে আমার টাকা দিছে আমার খাবারটা পেতে হবে, এবং ডাস্টবিনে ফেলে দিত। ওই ছেলেটাকেও আমি 3.5 মাস 4 মাস পরে আমার সাথে খাওয়াইতে পারছি। বাহ। তো আমি বিশ্বাস করি যে খাবারের জন্য রুচি লাগে, এবং রুচি আনতে বোধ লাগে, স্বভাব লাগে, এবং এই স্বভাবটা তৈরি হবে আজকের যে ওই দিনের দেখা, মানে গত 2 সপ্তাহ আগের যে দেখা, গাজার সেই ভদ্র মহিলার আর বাচ্চাটা ডাস্টবিন থেকে এক টুকরো রুটি খুঁজছে। তখন আমি বললাম যে এই সিনটা যে দেখবে, বাংলাদেশের কোনো মায়ের এবং বাবার দেয়া খাবার বলবে না যে মা এটা খাবো না, এটা ভালো না, ওইটা খাবো, এইটা খাবো না, ওইটা খাবো, বা দেখি তো এটা কি ওইটা কি, যেটা মানে ভাইস প্রেসিডেন্ট বললো। তা আমি বিশ্বাস করি যে বোধটা লাগে এবং স্বভাবটা ওই হবে। তা আমি বিশ্বাস করি যে চাঁদের পাহাড় সেই জায়গায় ও কাজ করে, এই বোর্ডটা তৈরিও চাঁদের পাহাড়, এখান থেকে একটা ইন্ডাস্ট্রি এখান থেকে কাজ করে। ধন্যবাদ। তবে আমি মাঝে মাঝে একটা কথা বলতাম মজা করে, কেউ যদি যখন বলতো যে এইটাই